হোয়াটসঅ্যাপ পোলাপান, আবার লাইভে চলে আসলাম তোমাদের জন্য, তোমাদের টানে আবার লাইভে চলে আসলাম। অবশেষে বহুল প্রতীক্ষিত এক্সাম কিন্তু শেষ। অনেক প্রিপারেশন নিলাম আমরা, দিন গুনতে গুনতে অবশেষে পরীক্ষার দিনও আসলো এবং পরীক্ষাও শেষ হলো। ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট ফল 2025-এর এক্সাম শেষ হলো আজকে। আরেকটা কথা বলে রাখি, যারা বিবিএ তে আছো কিন্তু তাদের কিন্তু রেজাল্ট পাবলিশ হয়ে গেছে, তারা একটু দেখে আইসো রেজাল্টটা। আর যারা আমার সাথে বায়োলজি কেমিস্ট্রিতে আছো তারা তো 3 তারিখে পাবা। ঠিক আছে, তাহলে আজকের লাইভ ক্লাসটা কি নিয়ে? আজকের ক্লাসটা নিয়ে যে তোমাদের পরীক্ষা দিলা, কি দিলা, তোমাদের কোশ্চেনটা তো আর আউট হয় না, বাইরে বের হয় না, কোশ্চেনটা বাইরে বের করে না। সো আমাদের যারা স্টুডেন্ট আছে সেই স্টুডেন্ট থেকে আমরা যে কোশ্চেন গুলো কালেক্ট করতে পারছি সেই কোশ্চেন গুলা তোমাদের একটু সলভ করে দেব। সো যে যেখানে আছো একটু লাইভে জয়েন করে নাও, তোমাদের ফ্রেন্ডদের নক করো বা মেনশন করে দাও যে কোশ্চেন সলভিং ক্লাস শুরু হয়ে গেছে, কার কি একটু মিলানো লাগবে একটু মিলায় নাও। আর আমরা তো আর সব কোশ্চেন একটু কালেক্ট করতে পারি না, আমাদের তো স্টুডেন্টরা যা দিছে টুকটাক কোশ্চেন, সেই কোশ্চেন গুলো আমরা অ্যারেঞ্জ করতে পারছি। সো সব কোশ্চেন কালেক্ট করতে পারিনি। সো যে যারা আছো, বাকিরা যারা দেখছো বা পরে দেখবা, তারা একটু যদি কোশ্চেন গুলা মনে থাকে বা কোশ্চেন এক্সাক্ট কোশ্চেন মনে থাকবে সেটাও না, জাস্ট টার্ম না, বা বায়োলজি মনে করো একটা কোশ্চেন কোন টার্ম থেকে আছে, কোন পেপারে, কোন অধ্যায়, কোন টপিক থেকে আসছে, সেটাও যদি অন্তত মনে থাকে সেটাও তোমরা বলতে পারো, কমেন্টে বলে দিবা, আমরা সেখান থেকে কোশ্চেনটা বের করে তোমাদের কোশ্চেনটা সলভ করে দেব। সো তাহলে আজকে লাইভ ক্লাস শুরু করি। আজকে যেহেতু আমি বায়োলজি কেমিস্ট্রি পড়ে, আমি বায়োলজি কেমিস্ট্রি কোশ্চেনগুলো সলভ করে দেব। আর আরেকটা করে দেব ফিজিক্স, তোমাদের ফিজিক্স কোশ্চেনটাও আমরা কিছু পেয়েছি, ফিজিক্স কোশ্চেনটাও সলভ করে দেব। আর তোমাদের যে ম্যাথ এবং হায়ার ম্যাথ পার্টটা আছে, সেই ম্যাথ পার্টটার জন্য তোমাদের আব্দুল হাই ভাই আসবে, সে আমার ক্লাসটার পরে সাথে সাথে আব্দুল হাই ভাই জয়েন করবে, সে তোমাদের ম্যাথ পার্টটা যে কোশ্চেনগুলো আছে সেগুলো সলভ করে দেবে। সো বেশি দেরি না করে চলে যাই আমাদের স্লাইডে। এই হচ্ছে স্লাইড। দেখো আমাদের ভার্সিটি, সবার স্বপ্নের, অনেকের স্বপ্নের ভার্সিটি। দেখতে দেখতে পরীক্ষাও শেষ হয়ে গেল। বায়োলজির প্রথম কোয়েশ্চেন, বায়োলজি এবং কেমিস্ট্রি একটা একটা করে যাব। বায়োলজির প্রথম কোয়েশ্চেন, আর শুরুতে যদি বলে রাখি সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমাদের কোয়েশ্চেন থেকে আমি যতগুলো পাইলাম কোয়েশ্চেন, সেই কোয়েশ্চেন থেকে ম্যাক্সিমাম আমরা যা পড়াইছি ক্লাসের মধ্যে, যারা আমাদের সাথে ছিল, আমরা যা পড়াইছি সেখান থেকেই কিন্তু কমন আসছে। আর হুবহু কমন, আর প্লাস টার্ম থেকে কমন, প্লাস আমাদের এখানে যারা ভর্তি হয়েছে তারা কিন্তু একটা বই পায়, তোমরা সবাই জানো, তারা একটা ওভারঅল বই পায়, যে বইয়ে আমাদের অনেক কোয়েশ্চেন, মডেল কোয়েশ্চেন থাকে, সেই কোয়েশ্চেনের যে কোয়েশ্চেন গুলো আছে সেখান থেকেও কিন্তু কমন পাইছে। আর যারা পাইছে তো সারা অনেক খুশি হয়ে গেছে, আমাদেরকে আইসা বলতেছিল ভাই ভাই যা দিচ্ছেন তাই কমন। হ্যাঁ ভাই, তাই কমন পাবে, এক্সট্রা কিছু তো আমরা পড়াবো না, যা পড়াইছি, যা দেওয়া ছিল এগুলাই কমন পাবা। শুরু করি বায়োলজির প্রথম কোশ্চেনটা দিয়ে, বলছে কি প্লাজমোডিয়াম। প্লাজমোডিয়াম কোথা থেকে? ওই যে অণুজীব চ্যাপ্টার, আমাদের অণুজীব চ্যাপ্টার কিন্তু লাস্টে একটা ম্যালেরিয়া পার্ট ছিল, আমি যখন পড়াইছি লাস্ট পুরো একটা ম্যালেরিয়া নিয়ে আমি কোশ্চেন পড়াইছি, যে ভাই বারবার বলছি যে অণুজীব থেকে কোনো পার্ট থেকে কোশ্চেন আসলে ম্যালেরিয়া ধরবেই ধরবে, আর ম্যালেরিয়া পার্টটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আমি ক্লাসে বারবার বলছি। আর বইটা যদি তোমরা খুলে দেখো, আমাদের যে মডেল কোশ্চেনের বইটা, সেই মডেল কোশ্চেনের বইটাতে কিন্তু প্লাজমোডিয়াম ম্যালেরিয়া নিয়ে আলাদা পুরা অনেক কোশ্চেন আছে, অনেক সুন্দরভাবে কোশ্চেনটা কমন করছে, যে বলছে যে প্লাজমোডিয়াম ইজ রেসপন্সিবল ফর হুইচ সেভারাল ডিজিজ। দেখো আমি বারবার বলছি ভাই এত হার্ড কোশ্চেন করবে না, একদম বেসিক বেসিক থেকে কোশ্চেন করো। দেখো বা ম্যালেরিয়া অনেক করছে, অনেক রোগের নাম আছে, অনেক অণুজীবের নাম আছে, সবাই মনে করে ওইখান থেকে আসতে পারে, ওইখান থেকে, ওইগুলো ইম্পর্টেন্ট, বাট
দিন শেষে কিন্তু একদম বেসিক কোয়েশ্চেনই করে। দেখো ওইসব থেকে কোয়েশ্চেন না করে যে বলছে প্লাজমোডিয়াম কোন ডিজিজের জন্য রেসপন্সিবল। এখন আমরা তো অনেক কিছু পড়ছি, জাস্ট মনে রাখলে তো প্লাজমোডিয়াম ম্যালেরিয়ার সাথে ইম্পর্টেন্ট। জাস্ট এই জিনিসটাই যাদের মনে ছিল তারা পারছে যে প্লাজমোডিয়াম ইজ রেসপন্সিবল ফর হুইচ সেভারাল ডিজিজ, প্লাজমোডিয়াম ইজ রেসপন্সিবল ফর ম্যালেরিয়া। তাহলে আমাদের একের উত্তর কি হবে? একের উত্তর হবে এ, ম্যালেরিয়া। নেক্সট কোয়েশ্চেন, আমাদের নেক্সট কোয়েশ্চেন কি, হুইচ সেল ইজ কল্ড প্রোটিন ফ্যাক্টরি অফ দ্য সেল। এই যে প্রোটিন ফ্যাক্টরি বলো, এরপরে কি বলছো গোলজি বডির যে পুলিশ লাইন দেখায় যে, এরপরে শক্তিগড় পাওয়ার হাউস। আমি বারবার বলছিলাম ভাই কিছু কোষের ব্যতিক্রম নাম আছে, মানে তাদের অন্য নাম আছে, সেই অন্য নাম থেকে একটা না কোয়েশ্চেন আসবে আসবে। আমি মাইক্রোকন্ড্রিয়া পাওয়ার হাউসটা বলছি কিলাম যে ভাই এটা ছাড়া অন্যগুলা যেগুলো আছে অন্যগুলা যেগুলো আছে সেগুলা থেকে আসবে, কারণ পাওয়ার হাউসটা একটু অনেক বেসিক কোয়েশ্চেন, সেই বেসিকটা ছাড়া অন্যগুলা থেকে আসবে। একদম সেম ভাবে ওইটা আসছে, বা হুইচ সেল ইজ প্রোটিন ফ্যাক্টরি আমি পড়ার সময় সেম একদম হুবহু কোয়েশ্চেনটা ছিল আমার, আমি মেট করে দিছিলাম, আমি বানাই দিছিলাম, বানায় সবাইকে পড়াইছিলাম, যেটা হুবহু সেই কোয়েশ্চেনটাই কমন পড়ছে। আর এই হুবহু কোয়েশ্চেনটাও আমাদের বইয়ে ছিল। So which cell is called protein factory of the cell? Protein factory কাকে বলা হয়? মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া তো পাওয়ার হাউস বলা হয় প্লাজমিড, প্লাজমিড, রাইবোজোম। তাহলে প্রোটিন ফ্যাক্টরি কারা? প্রোটিন ফ্যাক্টরি হচ্ছে রাইবোজোম। তাহলে 2 এর উত্তর হবে ডি, রাইবোজোম। জি, হোয়াট ইজ দ্য মেইন ওয়ার্ক অফ রাইবোজোম? এই যে মেইন ওয়ার্ক, কাজ থেকে কোয়েশ্চেন এসে পড়ছে ভাই, কিছু টার্ম দাগাই দিছিলাম, আমার মনে আছিল মাইটোকন্ড্রিয়ার দিছিলাম, প্লাস্টিডের দিছিলাম, রাইবোজোমের দিছিলাম, আর ক্রোমোজোমের দিছিলাম। এই চারটার কাজ আজকে আমি ক্লাসে বলছিলাম এই চারটার কাজ ইম্পর্টেন্ট, এই কাজ থেকে কোয়েশ্চেন আসতে পারে যদি একটু ভালো কোয়েশ্চেন করে। এই যে দেখো আয়েশা বলছে, আর আমাদের বই থেকেও মেবি এই কোয়েশ্চেনটা ছিল। তাহলে কি বলছে, হোয়াট ইজ দ্য মেইন ওয়ার্ক অফ রাইবোজোম? পাওয়ার হাউস, আমরা তো দেখলাম পাওয়ার হাউস কি মাইটোকন্ড্রিয়া, তার প্রোটিন সিনথেসিস আমরা জানি। রাইবোজোমের প্রধান কাজ কি? প্রোটিন সিনথেসিস করা। 3 এর উত্তর হবে বি। দেখো কত ইজি, একদম বেসিক থেকে কোশ্চেন গুলো আসে। নেক্সট কোশ্চেন বলছে কি, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট ফ্যাটি অ্যাসিড ইজ কারেক্ট? ফ্যাটি অ্যাসিড নিয়ে কোশ্চেন করা হয়েছে। ফ্যাটি অ্যাসিড থেকে কোথা কোশ্চেন করা হয়েছে ভাই? লাস্ট 2 দিনে 2টা লাইভ করছি, বায়োলজির একটা, কেমিস্ট্রির একটা। কেমিস্ট্রিটা করছিলাম অর্গানিক কেমিস্ট্রি, বায়োলজিটা করছিলাম সেল কেমিস্ট্রি। আমি ক্লাসে বারবার বলছিলাম ভাই এই দুইটা হচ্ছে বলতে পারো বায়োলজির জন্য সেল কেমিস্ট্রি হচ্ছে বায়োলজির রুট, আর কেমিস্ট্রির জন্য অর্গানিক কেমিস্ট্রি হচ্ছে কেমিস্ট্রির রুট। এই দুইটা চ্যাপ্টার আমাদের এইচএস এ না থাকার কারণে আমাদের মধ্যে একটা হিউজ গ্যাপ থাকে, যার কারণে এই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন আসলে আমরাও ঘাবড়াই, আর স্যারা এই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন করে। কারণ কি ভাই, যে রুট বলতে আছে, রুট ছাড়া কি কোয়েশ্চেন হয় ভাই? রুট ছাড়া তো কোয়েশ্চেন হয় না। সো এই চ্যাপ্টার গুলো থেকে মাস্ট কোয়েশ্চেন আসবে। আমরা নেক্সট কেমিস্ট্রিতে যখন যাব, অর্গানিক কেমিস্ট্রি নিয়ে একটা মজা দেখাবো তোমাদের, কিরকম কোয়েশ্চেন আসছে। সো অর্গানিক কেমিস্ট্রি নিয়ে দেখাবো, এই সেল কেমিস্ট্রি নিয়ে দেখাইলাম যে সেল কেমিস্ট্রি থেকে একদম আমাদের কি কোয়েশ্চেন আসছে ফ্যাটি অ্যাসিড নিয়ে। আমি সবকিছু পড়াই নাই, কিন্তু একদম বেসিক যেগুলো পড়াইছে সেখান থেকেই আসছে। বলছে কি ফ্যাটি অ্যাসিড নিয়ে কি কোনটি নিচে কারেক্ট? তাহলে ফ্যাটি অ্যাসিড আর অলওয়েজ স্যাচুরেটেড, ফ্যাটি অ্যাসিড আর অলওয়েজ বিল্ডিং ব্লকস এন্ড প্রোটিনস, ফ্যাটি অ্যাসিড কনসিস্ট অফ হাইড্রোকার্বন চেইন উইথ এ কার্বক্সিল গ্রুপ। ফ্যাটি অ্যাসিড কার্বক্সিল গ্রুপ থাকে, তোমরা তো জানোই, যারা অর্গানিক কেমিস্ট্রি গ্রুপ লিড করছো তারা কিন্তু এটা জানোই যে ফ্যাটি অ্যাসিড কনসিস্ট অফ হাইড্রোকার্বন চেইন উইথ এ কার্বক্সিল গ্রুপ। ফ্যাটি অ্যাসিডের একটা লাস্টে কার্বক্সিল গ্রুপ COOH থাকে। বাই বললাম না সেল কেমিস্ট্রি, কিন্তু এই জিনিসটা যদি কেউ ভুল করে অনেক বেশি ভুল করে। নাম কি ভাই? ফ্যাটি অ্যাসিড, অ্যাসিডের শেষে কি থাকবে? একটা কার্বক্সিল গ্রুপ তো থাকবেই, না থাকলে এটা নামই তো ফ্যাটি অ্যাসিড হইতো না। সো ভাই এটা যদি কেউ নাও পড়তে থাকো তাও কমন করতো, যে কত বেসিক থেকে কোশ্চেন আসে। এন্ড আমরাও তো সব বেসিক পড়াইছি, কিভাবে তার থেকে কোশ্চেন গুলো আসছে দেখো। তো বলছে কি ফ্যাটি অ্যাসিড কনসিস্ট অফ হাইড্রোকার্বন চেইন উইথ এ কার্বক্সিল গ্রুপ। তাহলে 4 এর উত্তর কি? সি। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ক্যারেক্টারিস্টিক ফিচার অফ
টেরিডোফাইটা থেকে কোশ্চেন আসছে। এই যে দেখো কি সুন্দর ভাবে আমরা কিন্তু অনেক কোচিং সেন্টার গুলো বা অনেকে আলাদাভাবে যখন পড়ো ভাই, এই যে ইয়াটা বাদ দিয়ে দাও, শর্ট সিলেবাসের বাইরে যে কোশ্চেন গুলো আছে সেগুলো বাদ দিয়ে, বা শর্ট সিলেবাসের বাইরে অধ্যায়গুলো বাদ দিয়ে দাও। আমি বারবার বলি শর্ট সিলেবাসের বাইরে অধ্যায় আর বাদ দেওয়া যাবে না। আগে যেগুলো বাদ দিছো বা যখন বাদ দিছো বা যখন শর্ট সিলেবাস আছে সেই বছর থেকে 1 বা 2 বছর সেটা মেনটেন হয়েছে, এখন আর মেনটেন হয় না ভাই। এই 25 বলো বা 24 বলো, 24-এ মেনটেন হয় না, 25-ও মেনটেন হওয়ার আগেও মেনটেন হবে না, শর্ট সিলেবাস আর মানা হবে না। যদি অ্যাডমিশনের প্রিপারেশন নিতে হয় অলওয়েজ ফুল সিলেবাসের প্রিপারেশন নিতে হয়। আর আমাদের কোর্সটাতে কিন্তু যারা কোর্সটা করছো ভাই ফুল সিলেবাসের কিন্তু প্রিপারেশন নেওয়া হয়েছিল এবং সেখান থেকে এই বায়োফাইটার টেরিডোফাইটার অধ্যায়টা পড়ানো হয়েছিল। তো বলছে কি which of the following is a characteristic feature of pteridophyta? Pteridophyta কোনটা ফিচার? The produce seeds inside fruit, নাকি the reproduce by spores and have vascular tissue, xylem and phloem? বলছে কি reproduce by spores দ্বারা reproduce হয় vascular tissue মাধ্যমে, থাকে কি xylem and phloem. The lack of true roots, stem and leaves, their gametophytes is the dominant generation. তাহলে এটার উত্তর কি হবে? The lack of true roots, stem and leaves. তাহলে 5 এর উত্তর হবে সি। রাদিয়া নরিন আপু বলছে হ্যালো ভাইয়া, হ্যালো আপু, তোমার এক্সাম কেমন হয়েছে জানায় দাও, কেমন ওভারঅল কি হয়েছে না হয়েছে কমেন্টে জানায় দাও, আমরাও শুনি। রাজি আপু তো আমাদের কোর্স করেছে, কেমন লেগেছে কোর্স করে, কোর্স থেকে কি কি কমন করছে একটু কমেন্টে জানায় দাও, কিভাবে কমন করছে। সো হ্যাঁ, বায়োলজির 5টা কোশ্চেন আমরা পাইছিলাম, 5টা কোশ্চেন আমরা সলভ করলাম। হ্যাঁ, বায়োলজির পরে আমরা যাব কেমিস্ট্রিতে। কেমিস্ট্রি থেকেও আমাদের ভালো কোশ্চেন কমন পড়ছে। তাহলে আমাদের প্রথম কোশ্চেন কি, হোয়াট ইজ দ্য টাইপ অফ অরবিটাল ওভারল্যাপ ইন হাইড্রোজেন মলিকুল? হাইড্রোজেন মলিকুল ওভারল্যাপের কথা বলছে ভাই, খুবই ইজি। হাইড্রোজেনের যদি হাইড্রোজেন দুইটা মলিকুল আছে, একটা হাইড্রোজেন আর একটা হাইড্রোজেন মিলে মলিকুল তৈরি হয় H2। এখন তাদের মধ্যে কি ওভারল্যাপ হইল? হাইড্রোজেনে আছে কি 1s1, আরেকটা হাইড্রোজেন আছে 1s1, এস ছাড়া তো এস ছাড়া তো কিছু নাই, এস ছাড়া কিছু নাই, তাহলে তার ইয়াও কি হবে, ওভারল্যাপটাও কি হবে, এস এস ওভারল্যাপ হবে। হাইড্রোজেন একটা এস আরেকটা হাইড্রোজেন, এই দুইটা এস এর মধ্যে ওভারল্যাপ হবে, তাহলে হাইড্রোজেন ওভারল্যাপ কি হবে, এস এস ওভারল্যাপ। তাহলে একের কি হবে, সি, এস এস ওভারল্যাপ। আনিকা তানহা আপু বলছে হ্যালো ভাইয়া, হাই আপু, কিরকম এক্সাম হয়েছে একটু জানাই দাও। Next question. Calculate of pH and pUH of a 0.2 hydrogen solution. ভাই সেম কোয়েশ্চনটা একদম সেম, মানে কোনো লাইনও যদি পরিবর্তন করতে পারলে সে লাইনটাও পরিবর্তন করতে পারবে। সেম লাইনের কোয়েশ্চনটা পড়াইছিলাম, সেম লাইনের কোয়েশ্চনটাই পড়াইছিলাম, এমন না যে কোনো ব্যতিক্রম কোয়েশ্চন পড়াইছিলাম, ওই টার্ম থেকে আসে। এই সেম লাইনের কোয়েশ্চন 0.01 মোলার ছিল, সালফিউরিক অ্যাসিড ছিল, এটা পিএইচ, এবং দুইটা কোয়েশ্চন আমি আলাদা করে বের করছিলাম, একটা পিএইচ বের করছিলাম আর একটা পিএইচ দিয়ে কোয়েশ্চন করছিলাম, দুইটা কোয়েশ্চন দিছিলাম, দুইটা কোয়েশ্চন থেকে একটা কোয়েশ্চন আসছে। একদম কত ইজিলি ভাবে, দেখছো কি তো ইজিলি ভাবে আমাদের কোয়েশ্চন থেকে কমন করছে। তাহলে বলছে কি, ক্যালকুলেট দ্য পিএইচ অফ POH অফ 0.001 মোলার সালফিউরিক অ্যাসিড সলিউশন। তাহলে বলছে আমরা একটা ট্রিক শিখাইছিলাম, কি ট্রিক, এই অ্যাসিডের ক্ষেত্রে পয়েন্টের পরে যতটা সংখ্যা থাকবে তত সংখ্যা হবে পিএইচ। পয়েন্টের পরে কত সংখ্যা আছে, দুইটা সংখ্যা আছে, তাহলে তার পিএইচ কত হবে 2। তাহলে আমরা জানি পিএইচ টোটাল যেহেতু 14 হয়, তাহলে পিএইচটা 2 বাদ দিয়ে দিলে পিএইচ কত থাকবে, 12 থাকবে। তাহলে পিএইচ হবে 2, পিএইচ হবে 12। তাহলে 2 এর উত্তর হবে সি, বা 2 এবং 12। হ্যাঁ রাধি আপু, দেখছো ভাইয়া এটা অনেকবার পড়াইছিলেন, এটাই আসছে। হ্যাঁ ভাই, এই সেম কোশ্চেনটাই পড়াইছিলাম ভাই, সেম ভাবে দুইটা কোশ্চেন পড়াইছিলাম, দুইটা কোশ্চেন একসাথে পুরা আয়সা পড়ছে। আনিক আপু বললো কি
শুনলাম কোয়েশ্চেন নাকি অনেক ইজি হয়েছে। হ্যাঁ আপু, আমরা ইজি কোয়েশ্চেন পড়াইছিলাম, বারবার বলছিলাম ভাই ঘাবড়ানোর কিছু নাই, ইজি কোয়েশ্চেন আসবে, বেসিক থেকে কোয়েশ্চেন আসবে, সেই বেস থেকেই কোয়েশ্চেন আসছে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, হুইচ কম্পাউন্ড ইজ ইউজড ফর পিভিসি, নিচের কোনটা পিভিসির জন্য ব্যবহার করা হয়। পিভিসি থেকে একদম পুরো আমি লাইনটাও পড়াইছিলাম, পিভিসি কিভাবে মেক করা হয় সেটাও পড়াইছিলাম। কোন কম্পাউন্ডটা পিভিসি তে ব্যবহার করা হয়, এসিটাইলিন। আমি একদম জাস্ট ভাই মনেও আছে এসিটাইলিন, এটা পড়ানোর সময় কি বলছিলাম যে ভাই এসিটাইলিন না আইসা, আমি বলছিলাম যে এসিটাইলিন না আইসা C111C আসবে, CH111CH আসবে। আমি বলছিলাম ভাই ওই জায়গাও তোমরা ভুল করতে পারো, কারণ বেসিকের জিনিস এসিটাইলিন, ওই যে আমরা ইথাইন যেটা বলে থাকি, ইথাইনকে এসিটাইলিন বলা হয়। আমি সেম লাইনটা ক্লাসে পড়াছিলাম এই কোশ্চেনটা পড়ানোর সময়। তাহলে তিনের উত্তর হবে কি, সি, এসিটাইলিন। নেক্সট কোশ্চেন, এই যে ভাই আগের কোশ্চেনটা আগে দেখেন, মজা লাগে। অর্গানিক কেমিস্ট্রি 3 নাম্বার কোশ্চেন, অর্গানিক কেমিস্ট্রি 4 নাম্বার কোশ্চেন, অর্গানিক কেমিস্ট্রি 5 নাম্বার কোশ্চেন, অর্গানিক কেমিস্ট্রি। তিনটা কোশ্চেন আমরা যতটুকু পাইছি অতটুকু জানানো হয়েছিল। 3 থেকে 4টা কোশ্চেন অর্গানিক কেমিস্ট্রি থেকে আসছে। ভাই বারবার বারবার কত যে বারবার বলছিলাম, সেই বারবারও অনেক বারবার বলছিলাম। এমন অবস্থা যে অর্গানিক কেমিস্ট্রি থেকে কোশ্চেন আসবে, 3 থেকে 4টা কোশ্চেন আসবে এবং খুবই বেসিক থেকে কোশ্চেন আসবে এবং আসছে ভাই। কারণ কি, আমি লাস্ট লাইভ ক্লাসে বলছিলাম যে কেমিস্ট্রি থেকে টেকনিক্যাল কোশ্চেন করে, টেকনিক্যাল কোশ্চেনের জন্য তারা অর্গানিক কেমিস্ট্রিটা বাইছে না। আরেকটা কারণ কি, অর্গানিক কেমিস্ট্রি কেমিস্ট্রির রুট ভাই, সেই রুট থেকে কোশ্চেন মাস্ট বি হবে। সো 3 দেখলাম। 4 নাম্বারটা আমি বলছিলাম যখন অর্গানিক কেমিস্ট্রি পড়ানোর সময় বলছিলাম বারবার ভাই রিঅ্যাকশনের মেকানিজম পড়ার কোনো দরকার নেই। হ্যাঁ আমরাও জানি এইচএসসি তোমাদের একটা গ্যাপ ছিল, এই গ্যাপটা আমি অ্যাডমিশন আইসা মেকানিজম পড়ায় তোমাদের কুলাতে পারবো না, তোমরা নিতে পারবো। আমি বারবার বলছিলাম যে ভাই অন্তত যেই রিঅ্যাকশন গুলো আছে সেই রিঅ্যাকশন গুলোর নাম পড়ো, সেই রিঅ্যাকশন গুলা কত ডিগ্রি সেলসিয়াস থাকে, এগুলার ক্যাটালিস্টিক কি লাগে সেগুলা পড়, সেখান থেকে কমন পাবে ভাই, সেখান থেকেই আসছে। একদম সেম ভাবে বলছি কি, একটা 170 ডিগ্রি সেলসিয়াস when ethanol is heated with concentrated sulfuric acid which compound is produced in a reaction, একটা রিঅ্যাকশন দিছে ভাই, সেম কোশ্চেনটা আমি বারবার বলছিলাম রিঅ্যাকশন এরকম বইলা দিবে, তোমার ডাইরেক্ট রিঅ্যাকশন বলবো, ডাইরেক্ট বলবো কি প্রোডাক্টটা বলো, কি প্রোডাক্টটা হবে, বা রিঅ্যাকশনের যে নামটা আছে সেই নামটা দিয়ে বলে দিবে এই রিঅ্যাকশনের নামে কোন প্রোডাক্টটা তৈরি হবে, সেই এরকম বইলা দিছিলাম এবং সেখান থেকে আসছে। তাহলে এটা কি এর প্রোডাক্ট, এটা ইথাইলিনের বা ইসিটাইলিনের যে তৈরি হয় সেটার মেকানিজম বলতে পারো বা রিঅ্যাকশনটা বলতে পারো। নেক্সট কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য কেমিক্যাল নেম অফ ফেনল। ফেনলের কেমিক্যাল নেম কি ভাই, মিথাইল অ্যালকোহল, কার্বক্সিলিক অ্যালকোহল, স্যালিসিলিক অ্যালকোহল নাকি কার্বনিক অ্যাসিড। ফেনলের কেমিক্যাল নেম কি, আমরা জানি মিথাইল অ্যালকোহল। তাহলে 5 এর উত্তর হবে এ। সো কেমিস্ট্রিরও 5টা কোশ্চেন দেখলাম, বায়োলজিরও 5টা কোশ্চেন দেখলাম, আমাদের জানার মতো এই কোশ্চেনগুলো আমরা পাইছি। এছাড়াও যে কোশ্চেনগুলো তোমরা যদি জেনে থাকো তোমরা অবশ্যই কমেন্টে জানাই দাও যে ভাই এই কোশ্চেনটা আসছিল, আমরা কমেন্টে তোমাদের সলিউশন করে দেব। এরপর যদি বলি এই যে দেখো বই, বারবার বলতেছিলাম ভাই, একদম লাস্ট কয়েকটা লাইভে বলছিলাম ভাই, বলছিলাম যে তোমাদের 4টা বই, এগুলা বই নিয়ে হ্যান্ডেল করতে তোমাদের ঝামেলা হয়। আসলে ঝামেলা কোনটা থেকে কোনটা আসবে সেগুলা নিতে বুঝতে একটু ঝামেলা হয়। আর সেই সব সমস্যার সমাধানের জন্য আমি বলছিলাম আমাদের 3টা বই আছে, নর্থ সাউথের ব্রাক, ইস্ট ওয়েস্ট এবং ইস্ট ওয়েস্টের কোশ্চেন আমরা বারবার দেখলাম যে ইস্ট ওয়েস্ট এই বইটা থেকে, মডেল কোশ্চেন বইটা থেকে কিন্তু 90% কোশ্চেন একদম হুবহু বলো কমন পড়ছে। বাকিগুলো যদি কমন না পড়ে থাকে সেগুলো টার্ম থেকে কমন পড়ছে, যে এই টার্ম কোশ্চেন পড়েছিলাম এই টার্ম থেকে একটু ঘুরাইয়া কোশ্চেনটা আসছে। একদম হুবহু কোশ্চেন কমন পাওয়া যায় আমাদের এই বইগুলা থেকে, কারণ আমরা খুব অ্যানালাইসিস থেকে কোশ্চেন করি এবং খুব বেসিক এবং মিলাইয়া কোশ্চেন গুলা করে থাকি, যেগুলা থেকে আমাদের কোশ্চেন গুলা আসে। তাহলে আমাদের ব্রাক এনইসি ইস্ট ওয়েস্টের কোশ্চেন অলরেডি আমাদের পাবলিশড আছে, আইইউবি ইউপি নিয়ে শীঘ্রই কাজ চলছে, সেগুলো নিয়েও বই আসবে। আর তোমরা যদি আমাদের কোর্সে ভর্তি হয়ে থাকো তাহলে লাইভ অনলাইন ক্লাস, এরপর রেকর্ডেড ক্লাসে অ্যাক্সেস পাবা, ক্লাস ওয়াইজ টপিক ওয়াইজ লেকচার শিট পাবা, মডেল টেস্ট কোশ্চেন সলভিং পাবা, স্পেশাল গাইডলাইন পেয়ে থাকবা, অনলাইন কুইজ এভরি চ্যাপ্টার শেষে তোমাদের অনলাইন কুইজ দেওয়া হয়। এরপর প্রি অ্যাডমিশন প্রিপারেশন বুক, এই যে বুকটা আছে তোমরা যেই কোর্সে ভর্তি হয়ে যাবা সাথে সাথে সেই বুকটা পেয়ে যাবা একদম ফ্রি। সো তোমাদের আমাদের কোর্স
নিয়ে যে কোনো তথ্য জানা থাকলে আমাদের আইকন অ্যাডমিশন এইড পেজে তোমরা নক করবা। এছাড়া আমাদের যে নিচে এই যে নাম্বারটা আছে সেই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেই হোয়াটসঅ্যাপে তোমরা যোগাযোগ করবা বা ফোন দিয়ে যোগাযোগ করে জানতে পারবা। এই হইলো আমাদের বায়োলজি কেমিস্ট্রি নিয়ে ওভারঅল যে কোয়েশ্চেনগুলো আসছে সেগুলো নিয়ে সলভিং ক্লাস। এরপরে আমি চলে যাব আমাদের ফিজিক্সটাতে। ফিজিক্সটাতে চলে যাব। ফিজিক্স কিছু কোয়েশ্চেন আছে, সেই কোয়েশ্চেনগুলো আমি একটু সলভ করে দেব। তোমাদের আব্দুল হাই ভাই কিন্তু এসে তোমাদের জন্য অপেক্ষা করছে। আব্দুল হাই ভাই অলরেডি জয়েন করে ফেলছে, আমার শেষে আব্দুল হাই ভাই জয়েন করবে এবং তোমাদের ম্যাথ রিলেটেড যত কোয়েশ্চেন আছে সবগুলো সলভ করে দেবে। সো আমি ফিজিক্সটা একটু সলিউশন করে দিই। হ্যাঁ, ফিজিক্সও আমার জানা মতে আমার যা বলা হলো, আমাদের ফিজিক্সের টিচার আছে, তার একটু সমস্যার কারণে সেই ইয়াটা লাইভটাতে আসতে পারেনি। সো উনি আমাকে ফোন দিয়ে বারবার বললো ভাই এই কোয়েশ্চেন গুলো আসছে, এবং খুবই সুন্দরভাবে ভাইয়া যা পড়াইছে এবং যে যা বইয়ে দেওয়া ছিল সেখান থেকেই কমন পড়ছে। আমার ভাইয়া কিন্তু ফোনে আমাকে বারবার একই কথা বলতেছিল, ভাই আমি কিন্তু এইসব কোয়েশ্চেন খোলা পাইনি, ক্লাসটাও পড়াইছি, আমাদের বইটা আছে সেই বইও এই কোয়েশ্চেন আসছে। তো আমাদের জানা মতে ফিজিক্স কোয়েশ্চেনটাও আমাদের আমাদের যে স্যার আছে সেই স্যারের ইয়া থেকে ক্লাস থেকে আসছে এবং আমাদের বই থেকেও আসছে। So physics, our first question: can object moves in a circular with triangle velocity? ms velocity area and angular radius is, তাহলে রেডিয়াস কত হবে? একটা সার্কুলার মুভ চাইছে, যেটা যদি ভেলোসিটি ms and angular velocity radius দেওয়া আছে, the radius is হবে 5 মিটার। Next question বলছে a cyclist accelerates from 5 ms seconds to 9 ms seconds, the distance of 14 meter, what is the acceleration? Acceleration কি হবে? accelerators 5 মিটার সেকেন্ড দেওয়া আছে টু 9 মিটার সেকেন্ড, 5 মিটার থেকে 9 এ চলে গেছে ওভার এই ডিসটেন্স। সেই 5 থেকে 9 এ যাওয়ার জন্য সেই ডিসটেন্সটা কত কভার করেছে? 14 মিটার কভার করেছে। তাহলে অ্যাক্সেলারেশন কত হবে? মানে অ্যাক্সেলারেশন কি মানে ত্বরণটা কত হবে? সেই ত্বরণটা হবে 2m²। তোমরা যদি ডাইরেক্ট সূত্র বসাও, 9 থেকে 5 বিয়োগ করলে 4 ডিসটেন্স 4 ইয়া বাড়ছে, বেগ বাড়াইছে এবং ডিসটেন্স এস কত ছিল? 14 মিটার। তোমরা ডাইরেক্ট সূত্র বসালে একদম বের হয়ে যাবে 2m²। একদম দেখো, আমার জানা মতো একদম বেসিক থেকে আমাদের পড়ানো হয়, খুবই বেসিক কোশ্চেন আসে, যেহেতু এই একদম সূত্র আছে, সূত্র থেকে বসাইলা, আমাদের সব মান দেওয়া আছে, সূত্র বসা দিলা, উত্তর বের হয়ে গেল। খুবই সুন্দরভাবে এই কোশ্চেন গুলো আমাদের ইয়াতে পড়ানো হয়। Next, a force of 12 Newton is applied to a 4 kg object. What is its acceleration? দেখো একই টার্ম থেকে বারবার কোশ্চেন আছে। ফোর্সের কথা বলছে 12 নিউটন, বলছে অ্যাপ্লাইড 4 কেজি, হোয়াট ইজ দ্য অ্যাক্সেলারেশন? আবার ত্বরণের কথা। সেম ভাবে যদি তোমরা ইয়াতে ফালাও, সূত্রে ফালাও, সেম ভাবে তোমাদের উত্তর বের হবে কি 3m²। তাহলে 3 এর উত্তর হবে বি, 3m²। Next question: the amount of inertia of a thin road length and mass about an axis though is center. তোমাদের এই কোশ্চেনটার অপশনগুলো আসে নাই, অপশনগুলো মনে হয় হয়তো পাওয়া যায় নাই। আচ্ছা, আমি নেক্সট কোশ্চেনটা দেখি, পরে আমি 4 নাম্বারটা আবার দেখাই দেব। If the amount of inertia body is double, what happens to its angular acceleration under the same torque? টর্কটার থেকে দুইটা কোশ্চেন আসছে আর কি। বলছে কি if the moment of inertia of a body is doubled, what happens to its angular acceleration under the same torque? টর্ক থেকে কোশ্চেন আসছে ভাই। টর্ক থেকে কোশ্চেন কি বলছে? ডাবল করা হয়েছে, ইনার্শিয়া বডি ডাবল করা হয়েছে। আমরা যদি ডাবল করা হয় তাহলে টর্কের মান কত হয়? টর্কের মান অর্ধেক, মানে কমে যায়, হাফ হয়ে যায়। তাহলে কি হবে? ইট হাফস। তাহলে 5 এর উত্তর হবে বি, ইট হাফস। Next question: a machine does 2000 joule মান দেওয়া আছে
of work 10 সেকেন্ড, what is the power? পাওয়ারের মান চাইছে, পাওয়ারের মান একদম পাওয়ারের সূত্র বসায় দিলে আমাদের জুল ওয়ার্কের মান দেওয়া আছে, এস এর মান কত সেকেন্ড যেটা কাজ করছে সেই সেকেন্ডের মান দেওয়া আছে, তাহলে এটা মানে 10 যোগ করে 2000 কিলোওয়াট হয়, কিলোওয়াট হয়। জুলের সাথে 10 সেকেন্ড গুণ দিলে কি 2000 কিলোওয়াট হয়, সেটা ওয়াটে নিলে আমাদের 20 ওয়াট হয়, তাহলে 6 এর উত্তর হবে এ 20 ওয়াট। এই কোশ্চেনটাও তোমাদের আসেনি, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ইউনিভার্সাল গ্র্যাভিটেশন কনস্ট্যান্ট? গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট মানে জি এর মানটা যেটা, সেই জি এর মানটা তোমাদের চাইছে, সেই জি এর মানটা যে উত্তরটা হবে সেই উত্তরটা হবে আমরা জানি 6.626 into 10 to the power সামথিং আর কি। সো ওই কোশ্চেন যেটা আছে সেটাই তোমাদের উত্তর হবে। আর সেম ভাবে ওটাও যেহেতু কি বলছে, 4 number হচ্ছে moment of inertia of thin rod of a length and mass about an axis and its center proportion to its length is, এটা টপ থেকে তোমাদের কোশ্চেনটা আসছে। সো এই হলো ফিজিক্স কোশ্চেনটা। ফিজিক্স কোশ্চেনটা আমি বারবার বললাম, আমাদের ভাইয়া যে ফিজিক্স পড়াইছে সেম এখান থেকে কোশ্চেন আসছে, আমার ভাইয়া বারবার বলতাছিল। সো একই ভাবে আমি বলবো ব্রাক অ্যানিস্টোস্টের বই কিন্তু আমাদের আছে, তোমরা যদি ভর্তি হও সেইভাবে এই বইগুলা পেয়ে যাবা, এবং এই বই থেকে আমাদের কমন পাওয়া যায় প্রায় 90%। এবং ভর্তি হয়ে গেলে তোমরা তো কি কি পাবা জানলাই, প্রি অ্যাডমিশন বুক এটাও পেয়ে যাবা। সো ভর্তি বিষয়ে যে কোনো তথ্য জানার থাকলে তোমরা আইকন অ্যাডমিশন 8 পেজে নোট করবা, বা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে আর নক এবং বা কল করে জেনে নিবা। তো এই ছিল আমার আজকের ক্লাস, আমি ফিজিক্স এবং বায়োলজি কেমিস্ট্রিটা দেখিয়ে দিলাম। ওই যে দেখো আব্দুল হাই ভাই কিন্তু জয়েন করে ফেলছে। আব্দুল হাই ভাই তোমাদের নেক্সট যে ম্যাথটা আছে সেই ম্যাথটাও সুন্দরভাবে বুঝাই দিবে, কি কি আছে সেটাও বুঝাই দিবে। তো আমার থেকে আমি বিদায় নিলাম, আব্দুল হাই ভাই নিবে। তো বাই। থ্যাংক ইউ নাফি। কি অবস্থা সবার? আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? নাফি তুমি হচ্ছে আমার এটাকে একটু অ্যালাউ করো। আচ্ছা, সো কেমন হয়েছে তোমাদের এক্সাম? কাইন্ডলি আমাকে একটু জানাইতে পারো। আর আমরা হচ্ছে আমাদের যারা হচ্ছে স্টুডেন্ট এতদিন পড়াইছি, সো তাদের মাঝে থেকে হচ্ছে আমাদের কিছু কোশ্চেন কালেক্ট করছি। সো ওইগুলো নিয়ে আমরা হচ্ছে আজকে একটু ডিসকাস করব। আচ্ছা, নাফি আই গেস আমাদের স্ক্রিন শেয়ারিং এর একটু প্রবলেম হইতেছে, তুমি আবার একটু মানে অ্যালাউ করো কাইন্ডলি। এন্টার স্ক্রিন, ওকে। আচ্ছা, সো আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? বাট ফর সাম রিজনস এটা যখন হচ্ছে এখান থেকে বের হয়ে যাচ্ছে, তারপরে ওয়েট আ বিট, জাস্ট নাফি তুমি কি আমাকে হোস্ট দিতে পারবা? নাফি আমাকে কি শোনা যায়? তুমি কি আসো? নাফি আমাকে কি হোস্ট দিতে পারবা? হ্যাঁ হ্যাঁ ভাই, একটু দেখছি কিভাবে বুঝতে পাওয়া যায়। ওকে, আচ্ছা, পোস্ট কি আমি বের হয়ে যাব? তুমি বের হলে আই গেস এটা অফ হয়ে যাবে।
বাট আমার এন্ডে থেকে স্লাইড শেয়ার করলে সেটা হচ্ছে মানে হচ্ছে না, ব্ল্যাক হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে আপনি স্লাইডটা আমাকে দিয়ে দেন, আমি শেয়ার দিয়ে আপনি ওটা থেকে ইয়া করেন, কন্টিনিউ করেন। বাট আমার হচ্ছে লিখতে হবে। ও আচ্ছা আচ্ছা, লিখতে হবে। Yes. পোস্টটা কিভাবে পাওয়া যায়? এবার দেখেন তো একটু। আপনি অ্যাড করতে পারেন কিনা স্টেজটা? নট রিয়েলি, তোমার পারমিশনের জন্য ওয়েট করতেছে। আমি একবার বের হয়ে দেখি, যদি না হয় আবার এন্টার করব। ঠিক আছে। ওকে, সো তোমরা একটু কাইন্ডলি আমাকে জানাবো যে আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। আহ, হ্যাঁ, কাইন্ডলি একটু কনফার্ম করো যে আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। কে একটু কমেন্ট করতে পারো যে আমার স্লাইডগুলো দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা শুরু করি আজকের সলভিং ক্লাসটা। দেখো, আমরা হচ্ছে অনেক টাইপের ম্যাথ করছি থ্রু আউট আওয়ার জার্নি। এর মধ্যে তোমার আহ, মানে সব টাইপের ম্যাথ তো আসবে না, বাট আমরা যারা আমাদের স্টুডেন্ট যারা এক্সাম দিছিল ওদের থেকে শোনা যে আমাদের মতোই আমরা যারা যে টাইপ ম্যাথ করেছি, জাস্ট ভ্যালুগুলো চেঞ্জ, বাট সেম ম্যাথ এগুলো আসছে। সো এইরকম আমরা হচ্ছে কিছু ম্যাথ আজকে বের করছি, যেগুলো হচ্ছে যেগুলোর মতন ম্যাথ হচ্ছে আজকে আসছিল। যে ম্যাথগুলো আমাদের লেকচার শিটেও ছিল, আমাদের হচ্ছে অ্যাডমিশন গাইডেও ছিল। সো এই টাইপের কিছু ম্যাথ আমরা হচ্ছে সলভ করব। আর তোমরা চাইলে কমেন্ট বক্সে জানাইতে পারো যে তোমাদের আহ, কোনো কোশ্চেন আছে কিনা, বা তোমাদের মনে পড়ে কোনো কোশ্চেন আছে কিনা তোমরা সলভ করতে চাও, তাহলে আমাকে জানাইতে পারো। ঠিক আছে, চলো আমরা শুরু করি। সো প্রথম ম্যাথে বলছে কি, দ্য মাদার অ্যান্ড ডটার টুগেদার হ্যাভ এ কম্বাইন্ড এজ অফ 60 ইয়ার্স। মানে মাতা এবং কন্যার বয়সের যে সমষ্টি বা কম্বাইন্ড এজ হচ্ছে 60 ইয়ার্স। অ্যাডিশনালি 6 ইয়ার্স ago the mother was twice as old as the daughter। মানে 6 বছর আগে মায়ের বয়স ছিল মেয়ের বয়সের দ্বিগুণ, তাহলে তাদের বর্তমান বয়স কত? সো এই টাইপের জাস্ট একটা ম্যাথ আসছিল আজকে, কিন্তু ভ্যালুগুলো জাস্ট চেঞ্জ ছিল। তো এই ম্যাথগুলো আমরা হচ্ছে অনেকবার করছি। তো চলো আবারও করে দেখি যে ম্যাথটা সলভ আসলে কিভাবে করব।
Let's do it. Okay. দেখো, the mother and daughter have a combined age of 60 years. Combined age যদি 60 years হয়, ধরো মায়ের বয়স হচ্ছে m আর ডটারের এজ হচ্ছে t, তাহলে দুইজনের কম্বাইন্ড এজ কত পাবো আমরা? 60 ইয়ার্স। আচ্ছা, তারপর কি বললো? অ্যাডিশনালি 6 years ago the mother was twice as old as daughter. আচ্ছা, ধরো মায়ের বর্তমান বয়স যদি হয় m, তাহলে 6 বছর আগে মায়ের বয়স কত ছিল? ধরো মায়ের বর্তমান বয়স হচ্ছে 30, তাহলে 6 বছর আগে তার বয়স কত ছিল? 24। 24টা কেমনে পেলাম? এই 30 থেকে 6 বিয়োগ করেন। সেম ওয়েতেই আমরা কি করব? m মাইনাস 6, 6 বছর আগে মায়ের বয়স ছিল, 6 বছর আগে মায়ের বয়স যদি m মাইনাস 6 থাকে, তাহলে ডটারের বয়স কত? t মাইনাস 6। এটা কি জাস্ট হচ্ছে দ্বিগুণ, দ্বিগুণ, এটা ছিল দ্বিগুণ। আচ্ছা, দেখো আমাদের কাছে এখন দুইটা ইকুয়েশন আছে, দুইটা আননোন ভেরিয়েবল আছে। এটা যদি আমরা এখন সলভ করি তাহলে কি পাবো? চলো দেখি। তো এইখান থেকে আমরা হচ্ছে চাইলে এম এর ভ্যালুটাকে বের করতে পারি, অথবা তোমার ডি এর ভ্যালু বের করতে পারি, যা খুশি বের করি কিনা, জাস্ট সিম্পলি এখানে জাস্ট রিপ্লেস করে দেবো, আর কিছু না, আর কিছু না। তাহলে এটা যদি করি তাহলে কি আসে? m minus 6 equal to 2d minus 12. সরি, এখানে এক্সট্রা আসছে। হ্যাঁ, তো এটা যদি এখন করি তাহলে কি আসে? m equal to 2d minus 12 plus 6, মানে হচ্ছে কত আসতেছে? 2d minus 6, 2d minus 6। তাহলে m এর ভ্যালুটা কত পেলাম? 2d minus 6। এখন এই ভ্যালুটাকে আমরা হচ্ছে এখানে রিপ্লেস করে দিই, এখানে রিপ্লেস করে দিই, এই ইকুয়েশনটাতে রিপ্লেস করে দিই। এই ইকুয়েশনটা যদি রিপ্লেস করি তাহলে কি আসে? 2d minus 6 plus d equal to 60, তার মানে 3d equal to আসতেছে কত? 66। তাহলে d equal to কত? 22। ডিটা কি? ডটারের বয়স পেয়ে গেলাম আমরা। ডটারের বয়স যদি হয় 22, তাহলে মায়ের বয়স কত? এই ডি এর ভ্যালুটাকে আবার এই ইকুয়েশনে বসাও, কত আসে? m plus 22 equal to 60, মানে হচ্ছে m equal to 38, m equal to 38। এই ম্যাথগুলো কিন্তু একটু দেখে অনেক বড় মনে হলো, ম্যাথগুলো কিন্তু তোমার অনেক ইজি, অনেক ইজি। তোমরা জাস্ট যারা রেগুলার এই ম্যাথগুলো করছো তাদের কাছে তো আরো বেশি ইজি লাগার কথা, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমাদের হচ্ছে আরেকটা ম্যাথ আছে, ওইগুলো দেখি চলো। আরেকটা ম্যাথ আসছে এরকম যে Mr. Sumon's age is currently 3 times that of his son. মানে সুমনের বর্তমান বয়স তার ছেলের বয়সের চেয়ে 3 গুণ বেশি। ইন 5 years, মানে 5 বছর পরে তাদের দুইজনের বয়স হবে 42, দুইজনের বয়সের কম্বাইন এজ হবে 42। হোয়াট ইজ দ্য কারেন্ট এজ অফ সন? তার মানে বর্তমানে তার ছেলের বয়স কত? বর্তমানে তার ছেলের বয়স কত? সেম আগের ম্যাথটার মতোই, সেম প্রসিডিউর। জাস্ট মনে করো যে সুমন ধরো হচ্ছে এক্স আর ওর সন হচ্ছে ওয়াই, সমান হচ্ছে এক্স আর সন হচ্ছে ওয়াই। এখন এই সন আর এজ এর রিলেশনশিপটা কি? সন ইজ কারেন্টলি 3 টাইমস দ্যাট অফ হিজ সন, তার মানে বর্তমানে বয়সটা হচ্ছে এক্স ইকুয়াল টু 3y। আচ্ছা, ইন 5 years the total of their ages will be 42 years. ওকে, 5 বছর পরে সুমনের বয়স কত হবে? x প্লাস 5। 5 বছর পরে তার ছেলের বয়স কত হবে? y প্লাস 5। এই দুইটাকে যদি আমরা যোগ করি আমরা কত পাবো? 42। হোয়াট ইজ দ্য কারেন্ট এজ অফ সন? তার মানে এই y এর ভ্যালুটা অ্যাকচুয়ালি কত? তাহলে আমরা কি পাচ্ছি? x প্লাস y ইকুয়াল প্লাস 10 ইকুয়াল টু 42। 42। আচ্ছা, x এর ভ্যালু কত জানি আমরা? 3y। 3y প্লাস y ইকুয়াল টু 32। 10টাকে এই পাশে নিয়ে আসছি, তার মানে 4y ইকুয়াল টু হচ্ছে 32। তার মানে y ইকুয়াল টু কত? y ইকুয়াল টু হচ্ছে 8।
8, y ইকুয়াল টু হচ্ছে 8। দেখো সবগুলো ম্যাথ কিন্তু সেম টাইপেরই। সো আমাদের অ্যান্সার হচ্ছে সি, অ্যান্সার হচ্ছে সি। আচ্ছা, সো কারো যদি কোনো কোশ্চেন থাকে তোমরা হচ্ছে কমেন্ট বক্সে জানাইতে পারো, মানে কোনো কোশ্চেন সলভ চাও বা কিছু চাও, কাইন্ডলি লেট মি নো, ওকে? আচ্ছা, তারপরে আরেকটা আরেকটা ম্যাথ আসছে কি, the ratio of the mother's age to the daughter's age is 5:1, 5:1। এই টাইপের ম্যাথ আমরা অনেক অনেকবার করছি, আমাদের অ্যাডমিশন গাইড গুলোতেও আছে। আমরা হচ্ছে যখন পড়াইছি তখন অনেক ভালোভাবে পড়াইছি, যে ম্যাথগুলোতে শর্টকাট লাগবে ওই ম্যাথগুলোতে শর্টকাট দেখাইছি। সো চলো আমরা এই ম্যাথটা একটু দেখি এখানে কি বলছে। দ্য রেশিও অফ দ্য মাদার্স এজ টু ডটার্স এজ ইজ 5:1। তার মানে মায়ের বয়স, মা এবং কন্যার বয়সের রেশিও হচ্ছে 5:1। 5:1 যদি দিই, আমরা কি জানতাম যে রেশিও যদি থাকে তাহলে ওইগুলোকে আমরা এক্স এ কনভার্ট করব। তাহলে কি আসতেছে 5x আর হচ্ছে এক্স, এটা হচ্ছে মায়ের বয়স, এটা হচ্ছে কন্যার বয়স। আচ্ছা, তাহলে এখন কি দেখা যায় এখানে যে the product of their ages is 245, 245। তার মানে তাদের বয়সের গুণফল হচ্ছে 5x into x গুণ করলে 5x স্কয়ার আসে, এটা হচ্ছে 245, 245। সো এটা থেকে যদি আমরা এখন x এর ভ্যালুটাকে বের করি, আসে হচ্ছে 49। তাহলে x এর ভ্যালু কত? 7। সো x এর ভ্যালু যদি 7 হয়, x এর ভ্যালু যদি 7 হয়, আচ্ছা, তার মানে মায়ের বর্তমান বয়স কত? 35, আর কন্যার বর্তমান বয়স কত? 7। এটা যদি হয় তাহলে বলছে কি, দ্য রেশিও অফ দেয়ার এজেস আফটার 5 ইয়ার্স। তার মানে এখন যে বয়সটা আছে তার 5 বছর পরে এদের বয়সের রেশিও কত? তার মানে মায়ের 5 বছর পরে বয়স কত হবে? 35 প্লাস 5 মানে হচ্ছে 14, আর এর কত হবে? কন্যার কত হবে বা ডটারের কত হবে? 7 প্লাস 5 হচ্ছে 12। এখন দুইজনের বয়সের রেশিওটা বের করব। দুইজনের বয়সের রেশিওটা কেমনে বের করব? 40/12। সো সিম্পলি 40/12 এটাকে যদি 4 দিয়ে ভাগ করো তাহলে কি থাকে? 10/3 মানে হচ্ছে 10:3, 10:3। তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে বি বা 10:3। সো কারো যদি বুঝতে কোনো প্রবলেম থাকে কাইন্ডলি তোমরা কমেন্ট করতে পারো, আই উইল ট্রাই টু অ্যান্সার, ওকে? আচ্ছা, সো আমাদের এজ, এই যে এজের যে 3টে ইম্পর্টেন্ট ম্যাথ আছে, আমাদের কিন্তু একটা ডেডিকেটেড চ্যাপ্টারই আছে যেটাকে আমরা নাম দিছি হচ্ছে এজ। ওখানে শুধু আমাদের বয়সের বিভিন্ন ম্যাথ করানো হয়, মানে আরো কিভাবে কিভাবে বয়স বের করতে হয়, ওখান থেকে রেশিও থেকে কিভাবে বের করতে হয়, পার্সেন্টেজ থেকে কিভাবে বের করতে হয়, সো এইগুলা, ঠিক আছে? আচ্ছা, সো আমরা এখন দেখব আমাদের আরেকটা কোশ্চেন আসছে, সেটা হচ্ছে স্পিড বা ডিস্টেন্স থেকে ম্যাথমেটিক্সে, যেগুলো হচ্ছে একদম কমন পড়ছে যে ম্যাথগুলো। সো এই ম্যাথটা কি বলছে চলো দেখি। স্পিড এন্ড ডিস্টেন্সে, if a bus travel 300 miles from Dhaka to Khulna with an average speed of 80 miles per hour, what was its speed on the return journey to maintain overall average speed of 100 mile per hour for the entire trip? দেখো এখানে কি আছে, কি বলছে কি, চলো আমরা একটা গ্রাফ দিয়ে দেখি। গ্রাফ টু ফিগার দিয়ে দেখি। ধরো এটা হচ্ছে ঢাকা, এটা হচ্ছে খুলনা। সে কি করছে, ঢাকা থেকে খুলনা গেছে। ঢাকা থেকে খুলনার ডিস্টেন্স কত? ঢাকা থেকে খুলনার ডিস্টেন্স হচ্ছে 300 মাইলস, 300 মাইলস। সে যখন আবার খুলনা থেকে ঢাকায় ব্যাক করছে, সে কি সেম ডিস্টেন্সই গেছে না? সে কি সেম ডিস্টেন্সই গেছে, 300 মাইলস, ঠিক আছে? আচ্ছা, তো সে যখন গেছে তার স্পিড ছিল হচ্ছে 80 মাইল পার আওয়ার। সে এখন তোমাকে বলছে যে তুমি যখন ব্যাক করবা তখন আসলে তোমার স্পিডটা কত হইলে তোমার এভারেজ স্পিড হবে 100 মাইল পার আওয়ার, 100 মাইল পার আওয়ার। সো ম্যাথটা যতই কঠিন লাগুক, একটু কমেন্টগুলো দেখি যে কোনো কমেন্ট আছে কিনা, কেউ কোনো কমেন্ট করেছে কিনা।
আচ্ছা, সো এই যে এই ম্যাথটা হয়তো তোমাদের কাছে অনেক কঠিন লাগতেছে, বাট আমরা যখন পড়ছিলাম কিভাবে করছিলাম দেখো, এখানে তোমার অ্যাভারেজ স্পিড বের করতে বলছে। অ্যাভারেজ স্পিড হচ্ছে দুই ধরনের হয়, একটা হচ্ছে তোমার মানে নর্মাল অ্যাভারেজ স্পিড টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, আর একটা হচ্ছে আর একটা অ্যাভারেজ স্পিড যেটাতে তোমার হচ্ছে কোনো টাইম দেওয়া থাকবে না, তারপরে হচ্ছে তোমার মানে ডিফারেন্ট ডিস্টেন্স থাকবে। বাট এখানে দেখো আমরা হচ্ছে টাইপ 2 তে পড়ছে, মানে সেম ডিস্টেন্স থাকবে, এখানে কোনো টাইম দেওয়া নেই আলাদাভাবে, আবার হচ্ছে ডিস্টেন্সটাও সেম। এই ক্ষেত্রে আমরা একটা ফর্মুলা ইউজ করতাম, অ্যাভারেজ স্পিড ইকুয়াল টু 2xy বাই x প্লাস y, 2xy বাই x প্লাস y। সব বুঝতে পারতেছে, এখানে তোমার সব ভ্যালু দেওয়া আছে। এটা হইতেছে তোমার যাওয়ার সময় যে স্পিড ছিল, এটা সময় আসার সময়, এটা হচ্ছে অ্যাভারেজ স্পিড। সো এই কোশ্চেন অনুযায়ী অ্যাভারেজ স্পিড কত, 100। 2 ইন্টু এক্স এর ভ্যালুটা কত ছিল, এই যে যাওয়ার সময় যে স্পিডটা ছিল 80, ওয়াই এর ভ্যালুটা কত ছিল, ওয়াই এর ভ্যালুটা আমরা জানি না, এটা হচ্ছে আমরা বের করব। এক্স প্লাস ওয়াই মানে হচ্ছে 80 প্লাস ওয়াই। সো তোমার হচ্ছে এইখান থেকে তোমার হচ্ছে ওয়াই এর ভ্যালুটাকে বের করতে হবে, এখান থেকে ওয়াই এর ভ্যালুটা বের করতে হবে। চলো করি। এটাকে যদি এখানে এনে গুণ করে দিই তাহলে কত আসে, আচ্ছা তাহলে এখানে আসতেছে কত, 1 2 3 4 প্লাস 100y 160y। আচ্ছা তাহলে সেটার ইকুয়াল টু হচ্ছে 60y। তাহলে এখান থেকে y মানে কত, 560। সো এটা যদি করি তাহলে আমাদের অ্যান্সার আছে কত, অ্যান্সার আছে হচ্ছে সরি আমরা হচ্ছে এখানে একটা ভুল করছি, সেটা হচ্ছে যে এখানে একটা জিরো কম হবে, একটা জিরো কম হবে, সরি মাই ব্যাড, একটা জিরো কম হবে, হ্যাঁ একটা জিরো কম হবে, yes। আচ্ছা সো এটা যদি করি তাহলে আসে হচ্ছে 133.3333333। তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে সি, আমাদের অ্যান্সার হচ্ছে সি। হোপফুলি তোমরা সবাই বুঝতে পারছো কিভাবে করব। যদি না বুঝে থাকো তাহলে হচ্ছে কাইন্ডলি তোমরা কমেন্ট করতে পারো, আই উইল ট্রাই টু অ্যান্সার। আচ্ছা আচ্ছা ওকে, তারপরে তারপরে যাব হচ্ছে আজকে আমাদের লাস্ট যে ম্যাথটা আছে, সেই ম্যাথটা, এই ম্যাথটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট ছিল। এই টাইপের ম্যাথ যে বলছিলাম যে তোমার এই রেশিও অ্যান্ড পার্সেন্টেজ মিলায় তোমার ম্যাথ আসবে, সো এরকমই একটা ম্যাথ এখানে চলে আসছে, ঠিক আছে। আচ্ছা সো দেখো এখানে কি বলছে, ইন এ গ্রুপ অফ 4 ফ্রেন্ডস এ বি সি ডি they contribute money for a picnic in the following ratio। যেখানে বলা আছে a is to b is to c is to d equal to 2 is to 3 is to 4 is to 1। এটার মানে হইতেছে তোমার ওদেরকে একটা পিকনিকে যাওয়ার কথা ছিল, যেখানে টোটাল যে টাকাটা আসবে এই টাকাটার উপরে তারা হচ্ছে এইভাবে তারা হচ্ছে টাকাটা দেওয়ার, এই রেশিওতে এই অনুপাতে তার টাকাটা হচ্ছে দেওয়ার কথা ছিল। আচ্ছা এখন পরে ডি যা ডিসাইড করছে যে সে হচ্ছে পিকনিকে যাবে না, সে হচ্ছে পিকনিকে যাবে না। সে যখন পিকনিকে যাবে না তখন কি হচ্ছে, they decide not to join the picnic, then the contributes of A, B, C will be recalculated in percentage form। যখন সে যাবে না তখন কি তাদের হিসাবটা বেড়ে যাবে, তাদের কস্ট বেড়ে যাবে, তখন আবার ওই জিনিসটা রিক্যালকুলেট করতে হবে। তার বলছে হোয়াট উইল বি এইচ পার্সেন্টেজ কন্ট্রিবিউশন আফটার ডি লিভস, মানে
এ কে আগে দিতে হইতো 2, এখন ডি চলে গেছে, ডি চলে যাওয়ার পরে আসলে এর ভাগে কত পার্সেন্ট পড়ছে, এর ভাগে কত পার্সেন্ট পড়ছে। হোপফুলি তোমরা কোশ্চেনটা বুঝতে পারছো। তাহলে এখন আমরা সলভ করি। দেখো এইখানে টোটাল রেশিওটা আছে কত, টোটাল রেশিও সবগুলোকে যদি যোগ করি তাহলে পাবো হচ্ছে 10x 10x 10x। এখন যদি এখান থেকে ডি চলে যায়, এখান থেকে যদি ডি চলে যায় তাহলে কি এই যে 1x টা বাদ যাবে না, 1x টা বাদ যাবে না, থাকতেছে কত 9x। তাহলে এখন টোটাল আছে কত বলো তো, টোটাল আছে হচ্ছে 9x। তার মানে এখন a এর কন্ট্রিবিউশনটা কি, a কত ছিল 2x, এটা ছিল 3x 4x আর হচ্ছে x, তার মানে a ছিল হচ্ছে 2x, তার মানে a কত পার্সেন্ট ছিল 2x বাই 9x ইন্টু 100% ইন্টু 100%। সো এটা যদি তুমি ক্যালকুলেট করো তাহলে আসবে কত 22.2%। হোপফুলি তোমরা বুঝতে পারছো, হোপফুলি তোমরা বুঝতে পারছো যে এখানে কি হচ্ছে, কি চাইছে, আমরা কি বের করছি। সো পরে যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে তোমরা, বা কোনো কিছু যদি সলভ জানতে চাও তাহলে তোমরা কমেন্ট করতে পারো, আই উইল ট্রাই টু অ্যান্সার। ওকে, আচ্ছা। সো আমি দেখতে পাচ্ছি, আচ্ছা। সো এইগুলো হচ্ছে আমরা সলভ করলাম। তো আজকের সলভ ক্লাস আমাদের এগুলোই ছিল। সো হোপফুলি যারা আমাদের সাথে ছিলা থ্রু আউট দ্য অ্যাডমিশন জার্নি, কেউই হতাশ হও নাই, তোমরা শিখতে পারছো, আমরাও লাকি যে তোমাদেরকে শিখাইতে পারছি। হোপফুলি তোমাদের এক্সাম ভালো হয়েছে, সো জীবন অনেক ভালো করবে। আচ্ছা, তারপর হইতেছে যে তো তোমরা যদি যারা হচ্ছে এখনো এই কোর্সটি করো নাই, তারা যদি কোর্সটি করতে চাও তাহলে তোমরা আইকন এডমিশন এইডের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারো, অথবা তাদের নিচে দেওয়া নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ করতে পারো। আর যদি যদি তোমাদের হচ্ছে যে যদি ভর্তি হও তোমরা, তাহলে তোমার সাথে কি পাবা, লাইভ অনলাইন ক্লাস, রেকর্ডেড ক্লাস অ্যাক্সেস, তারপরে চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ লেকচার শিটস, মডেল টেস্ট অ্যান্ড কোশ্চেন সলভিং, স্পেশাল গাইডলাইন্স, অনলাইন কুইজেস ফর এভরি চ্যাপ্টার, দেন হচ্ছে ইম্পর্টেন্টলি ফ্রি অ্যাডমিশন প্রিপারেশন বুক। তো এই বইগুলোতে অ্যাডমিশন প্রিপারেশন বইটা কিন্তু তোমার শুধু এই অ্যাডমিশন জার্নিতে কাজে লাগবে না, তোমার সারা জীবনই কাজে লাগবে। এখানে বিভিন্ন টাইপের ম্যাথ দেওয়া আছে, বিভিন্ন টাইপের জিনিসটা ডিসকাস করা আছে, তো এগুলো হচ্ছে তোমার সবসময় কাজে লাগবে। আর এই বইগুলো থেকে আমি যে ম্যাথগুলো করলাম এর ম্যাক্সিমামই কিন্তু এই বইগুলো থেকে তুলে দেওয়া, এই বইগুলো থেকে তুলে দেওয়া, হয়তো ভ্যালু এদিক ওদিক আছে বাট ইটস ওকে, তো তুলে দেওয়া, ঠিক আছে। সো আজকের ক্লাসটা হচ্ছে আমি এখানেই শেষ করছি, সলভিং ক্লাসটা। যদি কারো কোনো কোশ্চেন না থাকে সো আমি হচ্ছে ক্লাসটা এখানে শেষ করে দিব। ওকে, সো সবাই ভালো থাকবা, আসসালামু আলাইকুম। আর যে 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 এক্সাম দিছো এখন একটা শান্তির ঘুম দাও, হোপফুলি তোমাদের এক্সাম ভালো হয়েছে, ঠিক আছে। ওকে, বাই বাই।